বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় দেশবাসী, জুম্মা মুবারক। সবাইকে আমার অন্তঃস্থল থেকে আমি আজকের এক শুক্রবার দিন, একটা বিশেষ দিন মুসলমানদের, তাই এই দিনের শুরুতেই আপনাদের দেশবাসীকে আমি জুম্মা মুবারক জানাই। প্রিয় দেশবাসী, আজ আমি হাজির হলাম। আমি লিটন চৌধুরী, লন্ডন থেকে আমার জাগো দাস বিডি ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় দেশবাসী, আপনারা জানেন যে বিগত শেখ হাসিনা যে 5 আগস্টের পতনের পর থেকে উনি যে পালিয়ে যে ওনার চয়েস হলো ভারতে, উনি ভারতে যে পালিয়ে গেলেন, পালিয়ে যাওয়ার পর থেকে উনার যে দুর্নীতি এবং উনার যে পরিবারের সবাই মিলে যে একটা মহা দুর্নীতির একটা কী বলবো, দুর্নীতির মানে একটা উৎসব ধরতে হবে। এটা একটা মহা উৎসব তারা করেছিল যে এই দেশ থেকে টাকা পাচার করবে, এই দেশের মানুষকে তারা ভোটাধিকার প্রয়োগ করতে বাধা দিবে, বা নানান কিছু ওরা করেছে। এই দেশের মানুষকে নিয়ে তারা হাসি তামসা করেছে। তো প্রিয় দেশবাসী, এই যে শেখ হাসিনা এবং শেখ রেহানা, তারা যে দু বোন, এক বোন হলেও আওয়ামী লীগের সভাপতি, আর এক বোন শেখ রেহানা, উনি কোনো পদপদবিদ নাই, কোনো মিনিস্টারও না, কোনো দলের কোনো কিছু না। এরপরেও উনিও অনেক দুর্নীতি করেছেন প্রাইম মিনিস্টারের সহযোগিতায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতায়। এখন এই যে দুর্নীতি তারা করল, তাদের দুর্নীতির কিছু তথ্য আমি আপনাদেরকে দিব। তারা দুর্নীতি করছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে, এটাও আপনারা শুনেছেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর, সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদারের সরাসরি তত্ত্বাবধানে তারা আপনার 1.5 লক্ষ কোটি টাকার সিংহভাগই শেখ রেহানা, এটা উনি সিংহভাগ, এটা এস আলমের যে মাধ্যমে যে পাচার করা, এই 1.5 লাখ কোটি সিংহভাগ শেখ হাসিনা বোন শেখ রেহানা উনি যে পাচার করলেন, আর এই পাচারের সহযোগিতা করেছে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদার। তার সরাসরি তত্ত্বাবধানে এই অনিয়ম দুর্নীতিতে তিনি যে করেছেন, এই অনিয়মে দুর্নীতি করেছেন উনারই তত্ত্বাবধানে। তো এই যে এস আলমের মাধ্যমে এই যে কথাগুলা আজকে যে বাইর হচ্ছে, এটা কে বলছে? একটা সালমানের রহমান বলছে। শেখ হাসিনার উপদেষ্টা ছিল এই সালমানের রহমান। এই সালমানের রহমান এখন তো মানে রিমান্ডের মধ্যে, এই বলছে এই দুর্নীতি করছে শেখ হাসিনা। কোনো পদবি না নিয়ে শেখ হাসিনার বোন শেখ রেহানাও এই দুর্নীতিতে জড়িত। তিনি বাগবাটুরা করতেন শেখ রেহানা। লন্ডন থেকে কাকে তিনি কি বানাবেন সেটার দায়িত্ব উনার কাছে ছিল। কীভাবে টাকা পাচার করবেন, কীভাবে দুর্নীতি করবেন, এই শেখ রেহানা শেখ হাসিনার সাহায্যে কোনো পদবি না নিয়েও বাগবাটুরায় তিনি নম্বর 1। তো এই যে আপনার দুর্নীতি, সালমানের রহমানে বলেন শেখ রেহানা অনেক দুর্নীতি শীর্ষে শেখ রেহানা, হাসিনা থেকে আরও এক ধাপ আগুয়াই শেখ রেহানা।
তার কারণ হলো গিয়ে উনি কোনো পদ, আওয়ামী লীগের কোনো পদে নেই, কোনো মন্ত্রী এমপি কিছুতে নেই, কিন্তু উনি দুর্নীতিতে শীর্ষ। এই শুনলেন একটার কথা, আপনার 1.5 লক্ষ কোটি টাকা সিংহবাগী শেখ রেহানা দুর্নীতি করেছেন। এই সিংহবাগ দুর্নীতি করতে আবার সাবেক ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের সরাসরি তত্ত্বাবধানে এই অনিয়ম দুর্নীতি হয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, ওনার মেয়ে $500 কোটি ওনারা বাগবাটোরা করছেন। শেখ রেহানার মেয়ে টিউলিপ, জয়, শেখ হাসিনা মিলে এই আপনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে $500 কোটি ওরা দুর্নীতি করছে। এবং বাংলাদেশের যত মানে প্রজেক্ট, হয়তো মেগা প্রজেক্ট, সব মেগা প্রজেক্টের নামে মেগা প্রজেক্ট করেও তারা করার মেইন কারণটাও, উদ্দেশ্যটাও হলো যে এখানে দুর্নীতি করবে, টাকা মারবে, টাকা পাচার করবে, টাকা মারবে। এই জন্য তারা মেগা প্রজেক্ট হাতে নিত, আর মেগা প্রজেক্ট করে কিছু কাম করেই তারা এটা অফ থাকতো, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস দেখাইতো, অন্য কিছু দেখাইয়া এটা আর কাজ মানে ধীর গতিতে চলতো। কিন্তু এই তারা যে টাকার যে বাগবাটুরা, তারা এইভাবে প্রজেক্ট করে এইভাবে করতো। এই হল তাদের দুর্নীতির ফিরিস্তি। এর বাদে আমি আপনাদের সামনে আমি আরেকটু উল্লেখ করব। গতকাল আমি একটা রিপোর্ট দেখেছি, বিভিন্ন মিডিয়ায় এটা চলে আসছে এই রিপোর্টের ভিত্তি করে আমি বলছি যে রাজুকের যে আপনার কিছু প্রকল্প আছে। তো রাজুক ঢাকা শহরের নতুন শহর একটা, এটা নাম দিছে, রাজুকে দিছে পূর্বাচল। এই পূর্বাচলের ঢাকার নতুন শহর পূর্বাচল এরিয়া। এখানে রাজুকের তত্ত্বাবধানে একটা প্রকল্প করছে। এখানে পূর্বাচল তো আপনারা জানেন অনেক মানে ডেভেলপ এই পূর্বাচলে হচ্ছে নতুনভাবে। তো রাজুকে এখানে রাজুকের মাধ্যমে অনেক সরকারি কর্মকর্তারা, চাকরিজীবী বা এমপিরা, সংসদ মেম্বার যারা, এরপরে আপনার পার্লামেন্ট মেম্বার, এরপরে আপনার বলেন বিচারক বা সরকারি বড় বড় কর্মকর্তা যারা, এদেরকে একটা বিশেষ বিবেচনায়, বা মুক্তিযোদ্ধাও যারা আছে এদেরকে বিশেষ বিবেচনায় রাজুকে 13A দ্বারায় এই প্লট দেওয়া হয়। রাজুকের একটা আপনার আইন আছে, যেমন এই আইনের এই দ্বারায় আছে 13A দ্বারায় এই প্লটগুলা খারা পাইব। তো 13A দ্বারায় বিশেষ বিবেচনা হয়, বিশেষ বিবেচনায় পার্লামেন্ট মেম্বাররা পায়। এরপরে আপনার সরকারি চাকরিজীবী, বিচারপতি, এরপরে আপনার মুক্তিযোদ্ধাও অংশীদার আছে এটার মধ্যে, এই 13A দ্বারায় আছে। তো এই 13A দ্বারা ক্ষমতা বলে শেখ হাসিনা, জয়, পুতুল, শেখ রেহানার ছেলে ববি এবং শেখ রেহানার মেয়ে টিউলিপ এবং শেখ হাসিনার ছেলে জয় এবং পুতুল, তারা 6 জনে, তারা পরিবারের 6 জন কী করছে, 10 কাঠা করে 60 কাঠার একটা আলাদা প্লট বাট একত্রে করে ফেলেছে। এই প্লটগুলা একত্রে করে এইটা তারা হাতিয়ে নিয়েছে। এই শেষ পর্যন্ত তারা বাংলাদেশের যে রাজুকের যে জায়গা, সেই জায়গাটা তো তারা কি করেছে, নজর দিয়েছে। এখন চিন্তা করেন আপনারা, এগুলো আবার কেউ জানতো না। এই সরকার বিগত সরকার পতন হওয়ার পরে, শেখ হাসিনা 5ই আগস্ট পতন হওয়ার পরে, এই যে আপনার যে আবেদন শেখ হাসিনা করেছিলেন, জোরপূর্বক হোক বলে আর ক্ষমতায় হোক, উনি যেটা আবেদন করেছিলেন, এই আবেদনের যে রাজুকের চেয়ারম্যান এটা লুকিয়ে রেখেছিল ওর ডয়ারে, যে শেখ হাসিনা ফোন করে বলছেন যে কেউ যেন এই রিপোর্ট না জানে। আমি আমার ফ্যামিলি যে রাজুকের চেয়ারম্যান যে ফোন করে, উনি পালাইয়া যাওয়ার পরেও ফোন দিয়ে বলছেন এটা তুমি লুকিয়ে রাখো, যেন কোনোভাবে এটা প্রকাশ না হয়, যে জনগণ যেন জানতে না পারে। তো প্রিয় দেশবাসী, আমরা যে মিডিয়ার মাধ্যমে আপনাদেরকে জানান দিচ্ছি যে শেখ রেহানা
কোনো পদবি নেই দলের মধ্যে, আওয়ামী লীগের মধ্যে কোনো মন্ত্রী এমপি নেই। উনি কেন বারবার দেশে আসেন, এবং এই যে বারবার দেশে আসেন উনি আসা যাওয়ার টাকাটা এই দেশের মানুষ বহন করে। উনি যে খাওয়া দাওয়া করেন এই খাওয়া দাওয়ার পয়সাটাও আমরা আমাদের দেশের 18 কোটি মানুষ বহন করে। উনি আওয়ামী লীগের কোনো নেতা নাই, উনি আওয়ামী লীগের কোনো পদবি নেই, উনি আওয়ামী লীগের কোনো মন্ত্রী এমপিও নেই সরকারের। তাহলে কেন তিনি বারংবার, ওরা কিন্তু বিমানে আপনার সাধারণ ক্লাসে আসে নাই, ওরা যে বিমানে আসে ওদের ক্লাস থাকে আপনার বিজনেস ক্লাস না ফার্স্ট ক্লাসে ওরা আসে। তো এই যে ভাড়া, যে ফার্স্ট ক্লাসের ভাড়া তো নর্মাল ভাড়া থেকে আপনার 3 গুণ বেশি। নর্মাল ভাড়া যদি 500 হয়, ফার্স্ট ক্লাসের ভাড়া হবে আপনার ট্রিপল, আপনি মনে করেন 15-20 এইরকম হবে। হ্যাঁ, 500 থেকে আপনার 2000 টাকা, 2000-3000 পাউন্ড ভাড়া দিয়ে ও কিন্তু লন্ডন থেকে আর বাংলাদেশে আসা যাওয়া করে কন্টিনিউ। কিভাবে? এই যে আমাদের বাংলাদেশের 18 কোটি মানুষের টাকা, কোনো আওয়ামী লীগের কোনো পদবি নেই, কোনো এমপি নয়, কোনো মিনিস্টার নয়। হ্যাঁ, এই শেখ রেহানা বারংবার বাংলাদেশে আসে আর যায়। এই ভাড়াটা হিসাব করলেও তো ক্যালকুলেট করলে 1 বছরের ভাড়া যদি শেখ রেহানার হিসাব করেন আপনারা, ওনার ছেলে ওনার মেয়ের টাকাটা হিসাব করেন, তো ওটা তো আপনার ওদের কি আছে লন্ডনে, ওরা এত টাকা পাইলো কোথা থেকে? ওরা যে বারংবার বাংলাদেশে যায় ফার্স্ট ক্লাসে বিজনেস ক্লাসে, এত পয়সা ইনভেস্ট করে ওরা চলে, ওরা কিভাবে করে? এই দুর্নীতি এর প্রমাণ। এরপর কি হলো, এই রাজুকের জায়গা সম্বন্ধে আপনারা বলছি। পূর্বাচলের ঢাকা থেকে একটু কিছু দূর হয় পূর্বাচল একটা নতুন শহর ওখানে হইতেছে। এই শহরের 60 কাঠা জায়গা, শেখ হাসিনা 10 কাঠা, শেখ রেহানা 10 কাঠা, এরপরে জয় 10 কাঠা, পুতুল 10 কাঠা, শেখ রেহানার মেয়ে টিউলিপ 10 কাঠা, ববি 10 কাঠা, এই টোটাল 10 কাঠা করে 6 জনের নামে 60 কাঠা বরাদ্দ হয়েছে। এই 60 কাঠা আবার প্লটটা একই জায়গার ভিতরে, এই শেখ হাসিনা প্লট বাদে ওনার বইনর প্লট, শেখ রেহানা প্লট, এইরকম করে প্লট 60 ডিসিমেল জায়গা এক এরিয়ার ভিতরে দেব তারা, মানে ধাপে ধাপে, যেমন ধরো সিরিয়াল যদি নম্বর পড়ে 1 2 3 4 5 6 এইরকমভাবে তারা 10 কাঠা জায়গা নিয়েছে এবং এটার বাউন্ডারি করিয়া দিচ্ছে সমস্ত রাজুকে। এবং বাউন্ডারির পর গেট বেট যত ধরনের সিকিউরিটি ছিল সব সিকিউরিটি এই জায়গার ভিতরে ছিল। এইসব করে শেষ পর্যন্ত এই ফাইল যে আবেদন উনি করেছিলেন শেখ হাসিনা, সেই ফাইলকে গায়েব করার জন্য উনি ফোন করেছেন রাজুকের চেয়ারম্যানের কাছে। রাজুকের চেয়ারম্যান ও ফাইল ওনার ডয়ারে রাখছে, বাদে রাজুকের কিছু কর্মকর্তা এবং ছাত্র জনতা মিলে এই ফাইল উদ্ধার করে এখন জনগণের সামনে এটা চলে আসছে মিডিয়ার মাধ্যমে। আমি গতকাল বিভিন্ন মিডিয়ায় এটা দেখেছি। এই 60 ডিসিমেল যে সম্পত্তি ওনার কোন বলে শেখ হাসিনা বা শেখ হাসিনার বোন বা বলেন ববি টিউলিপ জয়, কোন বলে এরা নিল? এরা তো কোনো মানে শেখ হাসিনা নিতে পারে, বাকি যে যারা নিল জয়, পুতুল, শেখ রেহানা, ববি, টিউলিপ, হ্যাঁ, শেখ হাসিনা মনে করলাম ওনার কিছুই নেই, উনি অত্যন্ত গরিব একজন মানুষ। আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত গরিব মানুষ, উনি নিয়ে নিছেন, ঠিক আছে, উনি প্রধানমন্ত্রী হিসাবে তার পদবি দিয়ে উনি নিয়ে নিছেন 10 কাঠা। যে বাকি যে 50 কাঠা, এই 50 কাঠার জায়গা যে পূর্বাচলে উনি নিলেন ওনার বোনের নামে, ওনার ছেলের নামে, ওনার বোনের মেয়ের নামে, বোনের ছেলের নামে, এই যে সম্পত্তিটা ওনারা নিলেন 6 জনে মিলে, তারা পরিবারের সবাই মিলে এই মালিকানা হয়ে গেল পূর্বাচলে 60 কাঠা। এই 60 কাঠা জায়গা এখন তো থাকবে না ওনাদের নামে, বাট এই যে আবেদন করে ওনারা ওয়াল করলেন, এই 60 কাঠা জায়গারে ওনারা ওয়াল করলেন, গেট করলেন, সমস্ত খরচ এই দেশের জনগণের, এই রাজুকে এটা করে দিয়েছে। ওনাদের টাকায় কিন্তু ওয়াল হয় নাই, ওনাদের টাকায় গেট হয় নাই, সব কিছু রাজুকে করে দিয়েছে। তা আমার কথা হলো দেশবাসীকে আমি জানান দিতে চাই, এই যে লুটপাট শেষ পর্যন্ত ওনাদের
উনি বলেতেন, বারবারও বলতেন যে আমার কিছুই নেই, আমি কিছুই চাই না, এই দেশের জনগণের মুখে আমি হাসি ফোটাতে চাই। তো তিনি কিছুই চান না, সাইড কাটা জায়গা ওনার অনেক আছে, দুর্নীতি করে অনেক কিছু করেছেন বিভিন্ন দেশে। এই তথ্য আমি আপনাদেরকে দিব কিছু। তিনি এমনি এমনি এই লুটপাট এই লুটপাট করেন নাই। উনি উনি রাজুকের সহায়তায় এই প্লট আবেদন করে, এই প্লট আবেদন করে, এবং হাসিনা এটাকে দূর করে 2022 সালে এটার জন্য তিনি রাজুকের চেয়ারম্যানকে মানে বলেন আমি এই জায়গা চাই, সবচেয়ে ভালো জায়গা রাজুকের সবচেয়ে মানে সামনের প্লট, এবং এই যে জায়গাটা যেটা নিয়েছেন পূর্বাচলের, এই জায়গাটা হলো একদম আপনার সামনের জায়গা, এবং এটা একটা লোকেশন, গুড লোকেশনের ভিতরে। এই পূর্বাচলের যে নতুন যে প্রজেক্ট করছে রাজুকে, এই প্রজেক্টের মধ্যে সবচেয়ে সুন্দর জায়গা হলো এই সাইড কাটা জায়গা। এবং এই সাইড কাটা জায়গা রাজু কী করছে, উনাদের নামে প্লট বরাদ্দ করছে, এবং উনাদের সমস্ত জায়গায় এক করে উনাদেরকে একটা ওয়াল করে দিয়ে, গেট করে দিয়ে, সিকিউরিটি আলাদা, ওয়ালের উপর আলাদা সিকিউরিটি করে দিয়েছে। যাই হোক, পাবলিক এটা জেনে গেছে। 2022 সালে তারা এই আবেদন করেছিল। এই আবেদনটা কতটুকু সূক্ষ্ম, কতটুকু লিগেল, এটা আপনারা দেশবাসীর কাছে আমি জানলাম, এটা রাজুকের কাছে আমি জানলাম। রাজুকও বলছে, এটা রাজুকের অনেক কর্মকর্তা বলছে এটা মানে ইললিগেল উপায়ে তারা করেছে, মানে প্রধানমন্ত্রী জুড়ে এটা করেছেন। যে কোনো বলে, ছলে বলে, কৌশলে যাই করেন, উনি তো পাওয়ারে ছিলেন, উনি করতে পারেন। যাই হোক, রাজুকের চেয়ারম্যান এটা লুকিয়ে রেখেও ছাত্র জনতায় তা প্রকাশ করে, এবং মিডিয়া এখন এটা ফলাও করে প্রকাশ করছে। এবং আমিও আজকে আপনাদেরকে জানাইয়া দিলাম যে যদি আমার মাধ্যমে অনেকে জানতে পারে, অনেক সময় অনেক নিউজ দেখে না, তো অনেক সময় ইউটিউবে অনেক কিছু দেখে, তাই আমিও আপনাদেরকে জানান দিলাম। মানে আরেকজন লিখেছেন সুকনের নজর থাকে নিচের দিকে। মানে আমার কিছু দরকার নেই, আমার কিছুরই প্রয়োজন নেই। এই দেশের জন্য আমি মরবো, এই দেশের জন্য আমি কাজ করবো, এই দেশের মানুষের মুখে আমি হাসি ফোটাবো, এটা শেখ হাসিনা বারংবার উনি প্রত্যেকটা মিটিংয়ে বলতেন। আমার কিছুই চাওয়ার নেই, আমি এই দেশের জনগণের মুখে হাসি ফোটাবো, এইটাই আমার আসল চাওয়া পাওয়া। উনার এটা নয়, উনি এটা মুখে বলেন, অন্তরে উনার অনেক কিছু আছে। এই আপনাদেরকে আস্তে আস্তে প্রকাশ করলাম যে উনার অন্তর কি। উনি একজনে বলেছে সুকনের বুঝি নজর থাকে নিচের দিকে। শেষ পর্যন্ত এই জায়গা বাই দিয়েও সুকনের চোখ পড়ে গেল। এই পূর্বাচলের জায়গাও ওনারা নিবার জন্য, মানে ওনাদের ফ্যামিলি নিবার জন্য ওনারা পাগল হয়ে 2022 সালে আবেদন করে রাজুকের চেয়ারম্যানকে বলছেন এটা আমি চাই, এই জায়গা, এই প্লট আমরা 6 জনের নামে 60 কাটা তুমি রেডি করো। রাজু কী করবে? ওর চাকরি চলে যাবে, ও তো বাধ্য হয়ে ও বলছে ম্যাডাম আমি করে দিব না, কোনো অসুবিধা নাই, আপনাদেরকে ওয়াল করে দিয়ে, জায়গা প্লটিং করে, নাইস করে দিয়ে, গেট করে দিয়ে, সব কিছু ম্যাডাম আমি করে দিব। আমাকে নজর রাখবেন যেন আমার চেয়ারম্যান পদটা জায়গার থাকে, মানে চেয়ারম্যান পদটা ওনার থাকবে। ম্যাডাম বলছেন, আপা বলছেন কোনো অসুবিধা নাই, তুমি রেডি করো। তেও শেষ পর্যন্ত এটাও চেয়ারম্যানের লুকিয়ে রেখেও পার পায় নাই, ছাত্র জনতা মিলে এটা জয় করছে। তা আমি বলতেছি যে শেখ রেহানা উনি কেন দুর্নীতি করবেন? উনি তো কোনো পদপদবি নেই, উনি কেন বাগবাটুরার শরিকন? উনি কোনো পদপদবি নেই, আওয়ামী লীগের কোনো লিডারও না। উনি জাস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন। পাওয়ারে শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি। আচ্ছা, উনি কিছু দুর্নীতি করেন, উনি টাকা মারেন, আচ্ছা ওনার ক্ষমতা বলে উনি করতে পারেন। শেখ রেহানা কোন ক্ষমতা বলে, কোন পদবীর বলে তিনি যে দুর্নীতির শরিকন? কারণ কি? শেখ হাসিনার বোন হিসাবে নাকি, না বঙ্গবন্ধুর মেয়ে হিসাবে? কোন পাওয়ারে উনি কোনো পদবী না নিয়ে কোন পাওয়ারে উনি দুর্নীতির বাগবাটোরার শরিকন? প্রিয় দেশবাসী, আপনারা সজাগ থাকতে হবে। সালমানুর রহমান এখন বিভিন্ন তথ্য দিচ্ছে আপনার ডিবিকে। তিনি বলছেন শেখ রেহানা দুর্নীতি শেখ হাসিনা থেকে উঠবে। শেখ রেহানার চাহিদা প্রচুর। কি চাহিদা? দুর্নীতির চাহিদা। টাকা বানাবেন, হ্যাঁ,
এই গাড়ি কিনবেন, সেই গাড়ি কিনবেন, ওদের মানে মানে আপনার যে বিমানে যে আসা যাওয়া করে এটা কিন্তু আপনার ফার্স্ট যে নাই, ইকোনমিক ক্লাস নাই, এইটা ক্লাস হইল গিয়ে বিজনেস ক্লাস, অথবা আপনার যদি বিজনেস ক্লাস না মিলে তাদের জন্য বরাদ্দ থাকে আপনার কি ক্লাস, স্পেশাল ক্লাস, বিজনেস ক্লাস নতুবা ফার্স্ট ক্লাস। তারা কখনো আপনার ইকোনমিক ক্লাসে চলে না। কিন্তু এই যে শেখ রেহানা এবং শেখ হাসিনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে তারা $500 কোটি টিউলিপ সইতে শেখ জয়, শেখ রেহানা তারা মিলে যে একটা মানে অরিল লুট হয়, বাংলাদেশ এইটারে কয় অরিল লুট, তারা অরিল লুট করছে। $500 কোটি তারা মারছে বিদ্যুৎ কেন্দ্র থেকে। এবং যত বাংলাদেশের প্রজেক্ট করে তারা বলছে মেগা প্রজেক্ট, সব মেগা প্রজেক্টে যদি আপনারা যান, সব মেগা প্রজেক্টের দুর্নীতির শীর্ষে তারা দবন শেখ রেহানা এবং শেখ হাসিনা এবং তাদের পরিবার। এবং আওয়ামী লীগের কোনো নেতা, কোনো মন্ত্রী, কোনো মিনিস্টার বলেন, কোনো এমপি বলেন, কোনো আপনার মানে আওয়ামী লীগের বড় জাতীয় নেতা বলেন, এবারে আপনার ওবায়দুল কাদেরও আছিল সাধারণ সম্পাদক, উনিও এই হাসিনার সামনে গিয়ে এলে মাথা নত করে হাসিনার পায়ে কুদমপুচি করে, কিন্তু কথা বলার সাহস ওদের কারণ নেই। হাসিনা যা বলবে তাই কমার শুনতে হবে। হাসিনা বলে যদি তোমরা এখন এই মানে এই জায়গায় গিয়ে জাপ দাও, ওরা এই জায়গায় গিয়ে জাপ দিবে। কখন জাপ দিবে? যখন শেখ হাসিনা ক্ষমতায় থাকবে তখন ওরা জাপ দিবে। আর যখন শেখ হাসিনা ক্ষমতায় থাকবে না তখন শেখ হাসিনার কথা তারা শুনবে না, জাপ দিবে না, বলবে ম্যাডাম আমি একটু পরে জাপ দিচ্ছি। আর ক্ষমতায় থাকলে বলবে ম্যাডাম আপনি বলেন এখনই জাপ দিব। হ্যাঁ, ক্ষমতা নাই, ক্ষমতা শেষ, হাসিনার কথা আর জাপ দেয় না। এই হলো আমাদের দেশের তুষামুদের রাজনীতি, দুর্নীতির রাজনীতি। শেষ পর্যন্ত আপনাদের রূপপুর তো আগেই অনেকবার আমি বলেছি আমার এই কথাগুলোর মধ্যে। আর আপনার সালমানের রহমান বলছেন শেখ রেহানা দুর্নীতির শীর্ষে। বাংলাদেশের যত প্রজেক্টে, সব প্রজেক্টের মধ্যে শেখ হাসিনার বল শেখ রেহানা এই দুর্নীতি করেছে। উনি শেখ হাসিনা যদি মানেন আদা, ওনাকে আদা বাদ দিতে হবে। শেখ হাসিনা 200 কোটি হলে ওনাই 200 কোটি টাকার মালিক হতে হবে। এইরকম উনি পদবি ছাড়া শেখ হাসিনাকে প্রেশার দিয়ে উনি বানাইতেন। শেখ হাসিনাকে যদি উনি বলেন এই এমপি আমি চাই, এই এলাকার মন্ত্রী আমি চাই, ওনাকে মন্ত্রী বানান, শেখ হাসিনা বাধ্য বানাইতে। এরপরে আপনি শেখ হাসিনারকে মেয়র, এমপি এইসব সিলেকশন করে দিয়ে দিতেন এই আপনার শেখ রেহানা। যেমন আমার সিলেটের অনেক এমপি মেয়র আইছেন শেখ রেহানার মানে হাত ধরে। শেখ রেহানায় হুকুম করছে হাসিনারে, আর হাসিনায় হুকুম দিচ্ছেন আচ্ছা যাও তুমি হও। এই হইল গিয়ে আমাদের দেশের রাজনীতি। এবং রাজনীতি করে চোখের পানি ফালাবে, দেশের মানুষের জন্য মায়া কান্না করবে, কিন্তু আসলে অ্যাকচুয়ালি এদের দেশের জন্য মায়া নেই। আপনারা প্রমাণ তো পাইলেন যে শেষ পর্যন্ত উনি পালাইয়া ভারত গেলেন, এবং ভারত গিয়ে উনি ভারত দিয়ে আমাদেরকে দমকি মারতেছেন। একজন বাংলাদেশের নাগরিক এবং উনার বাপ বাংলাদেশ তৈরি করছে উনার কথা মতো। ওনার বাপ বাংলাদেশ নাম বললে ওনার বাপের নামের এই দেশ বাংলাদেশ। আমি বললাম তোমার বাপের নামের এই বাংলাদেশ, তুমি কেন ভারত গিয়ে তুমি এই বাংলাদেশকে নিয়ে চক্রান্ত করছো? তুমি যদি শেখ মুজিবের মেয়ে হয়ে থাকো আর তোমার বাপের দেশ হয়ে থাকে, মনে করলাম তোমার কথাই সঠিক। এরপরেও আমি তোমাকে বলছি তুমি কেন ভারত গিয়ে পালিয়ে গিয়ে তুমি এই বাংলাদেশের মাটিকে কলঙ্কিত করছো? তুমি জুতার মালা গলায় দিয়ে ভারত গেছো, আবার তুমি ভারত গিয়ে বিভিন্নভাবে চক্রান্ত করছো এই বাংলাদেশের জনগণকে কীভাবে অশান্তিতে রাখা যায়। বুঝছেন? আপনারা একটা কথা শেখ হাসিনা বলেছিল, আমার মনে পড়লো তাই আমি বলে ফেলি। 1981 সালে শেখ হাসিনা যখন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব নেন, এরপর ওনার কি ছিল তখন আমরা দেখেছি ওনার কিছুই ছিল না। ওনার লেবাস, ওনার কাপড় চোপড়, ওনার পরিধান এত নর্মাল ছিল। উনি একজন সাধারণ ছিলেন, এইরকম কাপড় লেবাস উনি পরতেন, কিন্তু ওনার কিছুই ছিল না। কিন্তু 1981 পরের থেকে উনি সভাপতি হওয়ার পর থেকে ধীরে ধীরে
প্রথম 5 বছর, এর বাদের 5 বছর ওনাকে দেখলাম মোটামুটি উনি ঠিক আছেন। 10 বছর পর্যন্ত ওনাকে দেখলাম না উনি ঠিক আছেন, কোনো দুর্নীতি ওনার নামে পাইলাম না। এরপর থেকে যখন তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব যখন পেয়ে গেলেন, দেশের সরকার প্রধান হয়ে গেলেন, আস্তে আস্তে ওনার দুর্নীতি প্রকাশ পাচ্ছে। হ্যাঁ, বাট এতটা আমরা আমাদের দেশের মানুষ বুঝে উঠতে পারিনি। বিগত যে 15 বছর 16 বছর উনি শাসন করছেন, এই শাসন আমলে ওনার পাহাড় পরিমাণ দুর্নীতি ওনার ফ্যামিলি করেছে। সেটার প্রমাণ আপনাদেরকে আর দিব কি? উনি নিজের মুখে বলেছেন 1980 সালে রেহানার উনি শেখ রেহানার বিয়েতে উনি যেতে পারেননি। হ্যাঁ, 1980 ইংরেজিত ওনার বন অন্তঃসত্ত্বা না কি বলেছিলেন উনি হয়েছিলেন, তখনও উনি যেতে পারেননি। হ্যাঁ, মানে ওনার বোনের বিয়েতে উনি যেতে পারেননি। হ্যাঁ, ওনাদের মানে আর্থিক অবস্থা এত খারাপ ছিল, উনি বিমান ভাড়া দিয়ে ওনার ছেলে মেয়েকে নিয়ে বিমান ভাড়া দিয়ে ওনার বোনের বিয়েতে যেতে পারেননি। ওনার বোন অন্তঃসত্ত্বা ছিল 1980 ইংরেজিত, সেটাতেও তিনি যাইতে পারেননি। এই কথাগুলো উনি বলেছেন, ওনার মুখে বলেছেন। এই 1980 আর এখন হলো 2024, উনি এখন কোটি কোটি টাকার মালিক। ওনার লন্ডনে ওনার অনেক সম্পত্তি, আমেরিকাত ওনার ছেলেকে অনেক কিছু দিয়ে দিয়েছেন, অনেক সম্পত্তি। ভারতে ওনার অনেক সম্পত্তি। বেলারুশ নামে একটা দেশ আছে, সেই দেশেও শেখ হাসিনা পরিবারের, শেখ রেহানা পরিবারের অনেক সম্পত্তি আছে, এবং দুবাইতেও আছে। সব জায়গাতে ওয়ার্ল্ডের কিছু কিছু জায়গায় মধ্যে ওনাদের অনেক সম্পত্তি আছে। এটা তথ্য মানে বিভিন্নভাবে গোপন করে এরা এটা করেছে, কাহারোর মাধ্যমে এরা এটা করেছে। এই সালমানের রহমানের ভাষণ, মানে এখন যে সে বক্তৃতা দিচ্ছে, মানে ডিবির কার্যালয়ে যে রিমান্ডে থাকার পরে এগুলা শেষ আস্তে আস্তে বার করতেছে। সে আরও বলছে যে এস আলমের পাচার করা টাকা সিংহভাগই নিয়ে নিচ্ছে আপনার এই যে শেখ রেহানা। এস আলমের মাধ্যমে পাচার করা প্রায় 1.5 লক্ষ কোটি টাকা সিংহভাগই শেখ হাসিনায় নিয়ে নিচ্ছে। সিংহভাগ বলতে কী বুঝলেন আপনারা? 90%। এই 1.5 লক্ষ কোটি 90 কোটির পরিমাণ টাকার 90% নিয়ে নিচ্ছে শেখ রেহানা। তো এই তো আপনারা কিছু দেখলেন। জায়গা জমিন তো আরও কত আছে বাংলাদেশে ওরা করছে, এটা তো আমরা আস্তে আস্তে এটা ফাইল বাড়ইব, তখন আমরা বলতে পারবো, আপনারা মিডিয়ার মাধ্যমে জানান দিতে পারবো। বর্তমানে যেগুলা জানছি সেগুলা খবর আপনাদেরকে দিলাম, রূপপুরের দিলাম, বাদে আপনার রাজুকের নতুন শহর পূর্বাচলের খবর দিলাম। ওনাদের জায়গার লালচ হয়ে গেছে। বাংলাদেশের মাটিতে ওনাদের তো কিছু নেই, ওনাদের লন্ডনের মাটিতেও কিছু নেই। এখন আপনার দেখবেন লন্ডনে অনেক সম্পত্তির মালিক শেখ রেহানার অনেক বাড়ি আছে, অনেক কিছু আছে লন্ডনে। এখন শেখ হাসিনার আমেরিকাতে ওনার ছেলের নামে অনেক কিছু করেছেন, অনেক প্রপার্টির মালিক ওনার ছেলে। কানাডায় আছে ওনাদের অনেক কিছু। এরপরে আপনারা যদি বেলারুশের খবর জানেন তো আপনারা মনে হয় মানে মাথা ঘুরে যাবে। বেলারুশে ওনাদের অনেক সম্পত্তি আছে। এরপরে আপনার ভারতে আছে, বাংলাদেশে অনেক জায়গায় আছে, এটা লুকায়িত। এই যে আপনার দুর্নীতি, এরা পরিবারতান্ত্রিক যে দুর্নীতি তারা করছে, প্রধানমন্ত্রী হওয়ার পরে প্রধানমন্ত্রীর হিসাব কে নিবে, আর একজন বারবার প্রধানমন্ত্রী কিভাবে হয়, এইটা সব কিছু বিশ্লেষণ করে আপনাদেরকে আমি বলবো। শেখ হাসিনার যা করবে তার উপরে কথা বলার বাংলাদেশে তার আওয়ামী লীগের সংগঠনের আর কেউরও কোনো শক্তি নেই। আওয়ামী লীগ যদি বলে তোমরা উঠবস করো, সবাই উঠবস করবে, কারণ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে কেউ কথা বলার সাহস নেই। এইরকম একজন জেদি মহিলা, এইরকম একটা অহংকারী মহিলা, এইরকম একটা আপনার ইতিহাস বিকৃতকারী একজন মহিলা, যারা সঠিক ইতিহাসে তারা বিকৃত করেছে। ওনার বাপের দেশ এটা সোনার বাংলা, ওনার বাপের বানানো দেশ। বাংলাদেশ এটা বানানোর দেশটা ওনার বানানো দেশ যদি হয়ে থাকে, তো শেখ পরিবারের এই দেশ বাংলাদেশ। আমরা বলতে হবে এই বাংলাদেশ কিং ছিলেন, বাংলাদেশ কিং ছিলেন কে? শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের কিং ছিলেন শেখ মুজিবুর রহমান।
আর এই কিং আর কুইন হলেন ওনার ওয়াইফ ছিলেন কুইন ফজলুন্নেসা মুজিব। আর এরপরে আপনার আমরা ওনাদের মানে গুলাম, আমরা বাংলাদেশি যত আছি ওনাদের প্রপার্টি জায়গা সম্পত্তি সব কিছুর মালিক হলেন ওনারা। বাংলাদেশের যত সম্পত্তি আছে প্রত্যেক সম্পত্তি সব কিছু বলেন আপনার ওনারা মালিক। বাংলাদেশের সমস্ত সম্পত্তির মালিক হলেন ওনারা, আর আমরা ওনাদের গুলাম হয়ে আছি। তা ওনারা যা বলবেন আমরা তাই করতে হবে, মানে সমস্ত সম্পত্তিগুলা বাংলাদেশের A to Z ওনাদের। তাই প্রিয় দেশবাসী, আমরা দেশবাসী এই 5ই আগস্টের পর থেকে আমরা দেশের মানুষ স্বাধীন হয়ে এই ফ্যাসিস্ট শেখ হাসিনাকে হটায়ে, শেখ হাসিনা শেষ মুহূর্তে উনি পালিয়ে গিয়ে ভারতে ওনার জীবন বাঁচালেন, এবং উনি যে দুর্নীতি করেছেন এই দুর্নীতির বিচার না হওয়া পর্যন্ত আমাদের বাংলাদেশের প্রতিটা মানুষ একটা অশান্তির মধ্যে থাকবে। আমরা বাংলাদেশি সবাই এই শেখ হাসিনা, শেখ রেহানার যে অত্যাচার, জুলুম, দুর্নীতি, লুণ্ঠন, এই যে বলবো এটা পাহাড় চুরি করেছে, তারা পাহাড় চুরি করেছে। তো এই পাহাড় চুরি করেছে যেভাবে, এদেরকে শায়েস্তা না করলে এই বাংলাদেশের রাজনীতি হবে ধ্বংস। বাংলাদেশের মানুষ অন্ধকারে নিমজ্জিত হবে। বাংলাদেশের রাজনীতির যে একটা মানে মানুষ মনে করবে রাজনীতি হচ্ছে টাকা বানানোর মেশিন, রাজনীতি হচ্ছে মানুষকে ধোঁকা দিয়ে আমি প্রচুর সম্পত্তি করব দুর্নীতি করে। এই রাজনীতির যদি আমি খালি ঢুকে যাই তাহলে আমি বহুত কিছু হয়ে যাব, টাকাওয়ালা হয়ে যাব, বাড়ি গাড়ির মালিক হবে, এবং মানে আমি যেদিকে যাব সেদিকে আমার, যেদিকে তাকাবো সেদিকে আমার, এদিকে তাকালে আমি, ওদিকে তাকালে আমার, হ্যাঁ সামনে তাকালে আমার, পিছনে তাকালে আমার, সবাই সব কিছুতে আমি, আমার উপরে আর কে আছে। এটা যদি রাজনীতি হয় তো দেশ বাংলাদেশ অন্ধকারে নিমজ্জিত হবে। তাই আমি বলছি আপনারা শেখ হাসিনাকে দেশে এনে, শেখ রেহানা সহিতে দেশে এনে ওদেরকে শায়েস্তা করে এবং দেশবাসীকে জানান দেন, রাজনীতি যদি করেন, দেশের জন্য যদি না করেন আর এইরকম দুর্নীতি করেন, একদিন আপনাদেরও এদের মতো বিচার করা হবে। তাই আমি দেশবাসীকে আজকের মতো এখানে বিদায় নিব। আর আমি কিছু বলবো না, কি আমার কিছু চাওয়া পাওয়ার নেই। আমার চাওয়া পাওয়া ছিল এই দেশ এবং জাতির মুখে হাসি ফোটানো। সেই কথা বলতেন 1900 সময়, আর বলতেন তিনি, এই বাংলাদেশ আমার বাপে করেছিল, এই বাংলাদেশ আমার বাপের দেশে আর কেউ থাকবে না, আমার বাপের দেশে কোনো রাজাকারের স্থান নেই। কিন্তু আসলে তো উনিও হলেন, আমি মনে করি ওনারা হলেন আসল রাজাকার। ওনারা যদি আসল রাজাকার না হতেন তাহলে কেন এত দুর্নীতি করবেন, আর কেনই বা তিনি লাস্ট মুহূর্তে শেষ পর্যন্ত শেষমেশ উনি চেষ্টা করেছিলেন কিভাবে আরও মানুষকে মেরে উনি গদিতে থাকতে পারেন। নতুবা তিনি যখন এই যে ছাত্র 2-3 জন মারার পরেও উনি কেন পদত্যাগ করলেন না? উনি যদি দেশপ্রেম থাকতো, দেশের জন্য ওনার মায়া মহব্বত, প্রেম ভালোবাসা থাকতো, ওনার কোনো প্রেম ভালোবাসা দেশের মানুষের জন্য নেই। তাই বিদায় তিনি গদি চেয়েছিলেন। এই গদি শেষ পর্যন্ত রাখার জন্য উনি বলেছিলেন লাশের বন্যা করে ফেলো, তবু আমি ক্ষমতায় থাকতে চাই। শেষ মুহূর্তে উনি থাকতে পারেননি। আর্মির যে চিফ ছিলেন উনি বলেছেন আর আমি একটা গুলি চালাতে পারবো না এই দেশের মানুষের উপরে। আপনাকে 45 মিনিট সময় দিলাম, যদি আমার জানও চলে যায় আমাকে আপনি মেরে ফেলেন, তবুও কোনো অসুবিধা নেই, এখান থেকে আপনারা কেউ যেতে পারবেন না। আমাকে মারার সাথে সাথে আপনারাও মরে যাবেন। তাই আপনার বোনকে বলুন, তাই ওনার প্রধানমন্ত্রীর বোন ওনাকে প্রেস করে, ওনার ছেলের সাথে উনি আলাপ করে এই আপনার চিপে
যে আর্মির চিফ ছিল, উনি মেধা, ওনার বুদ্ধিতে উনি একটা মানে ওনাকেও বাঁচালেন এবং মানে বাংলাদেশকে একটা মহাবিপদ থেকে উনি বাঁচিয়ে দিলেন। ওনার ব্রেইন থাকায় উনি একটু চালাকি করে যে কোনো উপায়ে শেখ হাসিনা কিন্তু বুঝে নাই। শেখ হাসিনা বলছিল আরও মানুষ মারো, আমি ক্ষমতা চাই, আমি ক্ষমতা ছাড়বো না। শেষ মুহূর্তে রেহানা এবং জয়ের সাহায্যে এই মানে আমাদের চিফ যে ছিলেন আর্মির চিফ ওয়াকার ইউনুস, উনি একটু মানে খুব সাহসের সাথে ওনার কিন্তু জীবন চলে যেত। উনি যদি মানে এই সাহসিকতা না নিতেন, ওনারও জীবন চলে যেত, শেখ রেহানারও জীবন চলে যেত এবং অনেক মানুষ দেশের মারা যেত। উনি শেষ পর্যন্ত কী করলেন, বললেন আমাকে, ওনার উপরে বন্দুকের নল ছিল, এরপরে উনি বলছেন আমাদের 3 বাহিনীকে তোমরা মেরে ফেলো, কোনো অসুবিধা নেই, কিন্তু তোমরা এখান থেকে বাঁচতে পারবে না। তোমরা যদি 45 মিনিটের ভিত্তিতে সিদ্ধান্ত না নাও, আমার কিছু করা থাকবে না। 3 বাহিনী সেই কথা বলেছিল। তারপর উনিও থামেননি, শেখ হাসিনা থামেননি। শেখ রেহানা এবং জয় আলাপ আলোচনা করে তার মাকে জয় বুঝেছে, মা তুমিও বাঁচবে না, আর্মির অফিসারও বাঁচবে না, দেশের আরও অনেক মানুষ মারা যাবে, তাই তুমি ভারতে চলে যাও, তুমি কি করবে তুমি সিদ্ধান্ত নাও। তখন শাহজাহান বলল ঠিক আছে, আমি ভারতে যাব, ভারতের সাথে আলাপ করো। এই আলাপ করে ভারতে উনি চলে গেলেন। এর ভিতরে উনি মানে রাষ্ট্রপতির কাছে ওনার পদত্যাগপত্র জমা দিয়ে তারপর উনি কী করলেন, ভারতে চলে গেলেন। হ্যাঁ, সেই ব্যবস্থাটুকু উনি যে ভারতে সেইফে যাবেন, সেই ব্যবস্থাটুকু মানে আর্মির চিফ করে দিয়েছেন, যান আপনি সেইফে যান, আপনার কিছুই হবে না। শেষ পর্যন্ত উনি ভারতে গেলেন। আর ভারতে গিয়ে তিনি কী করলেন, তিনি এখনও বাংলাদেশকে নিয়ে যে মানে দম্রজাল, বাংলাদেশকে নিয়ে তিনি নানান পরিকল্পনা করছেন। শেষ মুহূর্তে উনি চাচ্ছেন যে আবার কোনো কিছু করে উনি ক্ষমতায় আসতে পারেন, সেই ব্যবস্থা উনি করতে চাচ্ছেন এবং কন্টিনিউ করছেন। হ্যাঁ, আপনারা দেশবাসী একটা থেকে সজাগ থাকবেন, ছাত্র জনতার পাশে থাকবেন এবং আপনাদের মাধ্যমে ছাত্র জনতার মাধ্যমেও অনেক ধরনের বিভেদ সৃষ্টি করতে পারে, এটা থেকেও আপনারা হুঁশিয়ার থাকবেন। কেউ বিভেদ সৃষ্টি করলে বা ওনাকে ডেকে আনে, বলবেন আপনিও আমাদের সাথে জয়েন্ট হও, ঠিক আছে, তুমি কি কোন ইউনিভার্সিটিতে পড়তেছো, এটা খোঁজখবর নিয়ে যদিও সেই ইউনিভার্সিটির ছাত্র হয়, যোগ্য হয়, তাদেরও সমন্বয়কের দায়িত্ব বা অন্য কোনো দায়িত্ব দিয়ে আপনারা রাখুন। ঝগড়া করবেন না। আপনাদের মধ্যে যে সমন্বয়ক দ্বারা বা আপনাদের মধ্যেও একটা ঝগড়া বিবাদের সৃষ্টি পায়তারা করা হচ্ছে, এটা থেকেও আপনারা একটু সুনজর রাখবেন। প্রিয় দেশবাসী, হাসিনা শেখ রেহানার দুর্নীতি নিয়ে আজকে কিছু আলাপ করলাম। হ্যাঁ, সেই দুর্নীতি যে কি হয়, কী রকম হয়, এখন আপনারা বুঝতে পারতেছেন। আরও অনেক দুর্নীতি আমাদের জানা নেই, তাই আমি বলতে পারতেছি না। যতগুলা রেকর্ডের দুর্নীতি আছে সেই সম্বন্ধে আমরা কথা বলি। হ্যাঁ, অন্যায়ভাবে একজনকে বলবো না। আমি যতটুকু জানছি ততটুকু আমি আপনাদেরকে জানান দিচ্ছি যে শেখ রেহানার যে দুর্নীতি শীর্ষে, সেটা সালমান এফ রহমান, ওনার মুখ থেকে উনি বলেছেন, সেইটা আপনাদের তুলে দিলাম। জায়গার ব্যাপারে যে তারা যে বাংলাদেশের যে সম্পত্তি তারা মানে বাগবাটোয়ারা করেছিল, যে রাজুকের প্লট, যে পূর্বাচলের প্লট যে বাগবাটোয়ারা করেছিল, এটা অনেক মিডিয়ায় চলে আসছে, এটাও আপনাদেরকে জানান দিলাম। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দুর্নীতি, এটাও আপনাদেরকে জানান দিলাম। এরপরে আপনার তারা এস আলমের মাধ্যমে যে পাচার করা 1.5 লাখ কোটি টাকা, 1.5 লাখ কোটি টাকা যে সিংহভাগ মানে এই টাকার অনুপাতে 90% ভাগ নিয়ে নিচ্ছেন শেখ রেহানা, সেটা বলেছে কে বলেছে? এই সালমানের রহমান বলেছেন। এই টাকাটা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে, এই টাকাটা কে সহায়তা করেছে? বাংলাদেশ ব্যাংকের তখন আব্দুল রৌফ তালুকদারের সরাসরি তত্ত্বাবধানে এইসব অনিয়ম দুর্নীতি হয়েছে। বাংলাদেশের বিভিন্ন ব্যাংক থেকে তারা লুটপাট করেছে, বাংলাদেশ ব্যাংকের টাকাও তারা লুটপাট করেছে। এই কি বলে, এই শেখ হাসিনার পাওয়ারের বলে, প্রধানমন্ত্রীর পাওয়ারের বলে তারা এত দুর্নীতি করতে পেরেছে। হ্যাঁ, এইসব নিয়ে তথ্য নিয়ে আপনাদের সামনে আমি সবসময় হাজির হই। আমি কেন হাজির হলাম, কেন আমি কথা বলি, এটা আপনারা জানেন। বারবারও আমি বলতেছি, দেশ এবং জাতির স্বার্থে আমার কথাগুলা কারোর পার্সোনাল ব্যাপার নয়, কিন্তু আমি যদি দুর্নীতি করি সেটাও আপনারা জানবেন। দেশবাসী, প্রধানমন্ত্রী যদি দুর্নীতি করে সেটা যদি আমরা বলতে পারি না, তে তো আমরা কী আর বলবো। সবচেয়ে হাই লেভেল জায়গা হলো প্রধানমন্ত্রীর পরে যারা আছেন, এদের দুর্নীতি যদি আপনারা না বলেন,
তো দুর্নীতি চলতেই থাকবে, দুর্নীতির রাষ্ট্রে পরিণত হয়ে যাবে। যেখানেই যাবেন সেখানেই দুর্নীতি, আর এমন মহা দুর্নীতি, মহা উৎসব হবে দুর্নীতির। যে এটা থেকে আমাদের দেশকে রেহাই দিতে হবে। দেশ যেন দুর্নীতিমুক্ত হতে পারে। কিছু না কিছু দুর্নীতি যদি কম হয়, তারপরেও তো জনগণ শান্তিতে পাবে। এটার ব্যবস্থা অন্ততপক্ষে আমরা করে যেতে পারি যদি, তাহলে আমাদের জীবন সার্থক। আমি মিডিয়ায় কাজ করি, আমার জীবন সার্থক হয়ে যাবে যদি বাংলাদেশ থেকে যদি এই 70% দুর্নীতি কমাতে পারি। 70% দুর্নীতি যদি কমে যায়, 30% দুর্নীতি, একদম দুর্নীতি তো আপনি পাকাপোক্ত কমাতে পারবেন না, তার 70% দুর্নীতি যদি কমে যায়, বাংলাদেশ অনেক উপরে চলে যাবে। বাংলাদেশ মানে পৃথিবীর বুক মানচিত্রে বাংলাদেশের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। মানুষ বাংলাদেশকে ফলো করার চেষ্টা করবে। প্রিয় দেশবাসী, এখানেই বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবারও দেখা হবে।